একজন স্বৈরাচারী সরকার ক্ষমতার সর্বোচ্চ স্তরে অবস্থান করছে। ক্ষমতার অপব্যবহারের ইতিহাসে পেছনে ফেলে দিয়েছে অতীতের সব শাসককে। বাহ্যিক দৃষ্টিতে দেশে উন্নয়নের ছড়াছড়ি, অবকাঠামোতে আধুনিকতার ছোঁয়া, অথচ জনগণের নেই কোনো বাক স্বাধীনতা। সরকারের সমালোচনাটুকু করার মতো কারো সাহস নেই। পুলিশ, প্রশাসন, ডিফেন্স সব সরকারের এক আঙ্গুলে নাচে, অথচ মিডিয়াতে তখনও বাতাবি লেবুর চাষ। কি মিল পাচ্ছেন আপনার পরিচিত কোনো দেশের সাথে? গত কয়েকদিন আপনারা বাস্তবে যা দেখেছেন তারই একটা ভবিষ্যৎবাণী দেখানো হয়েছিল 2005 সালে মুক্তি পাওয়া একটি ব্রিটিশ সিনেমা ভি ফর ভেন্ডেট্টাতে, যেখানে একজন নৃশংস ফ্যাসিস্ট সরকারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছিল আপামর জনতা। কিন্তু সরকারের বিরুদ্ধচারণ করার ক্ষমতা ছিল না কারো। তখন জনতার মাঝে থেকে উঠে আসে একজন মানুষ, হ্যাঁ শুধু একজন মানুষ, যে সরকারের বিরুদ্ধে আন্দোলনের প্রথম সূত্রপাত ঘটায়। কিভাবে একজন মানুষ পুরো সিস্টেমের বিরুদ্ধে দাঁড়িয়ে হুঙ্কার তুলেছিল, সেই গল্পটি আজ আপনাদের শোনাবো। তো আসুন গল্প শুরু করা যাক। 16 শতকের শুরুর দিকে ব্রিটেনের ক্ষমতায় বসেন রাজা জেমস। রাজা জেমসও পূর্ব অনুসারীদের মতোই ক্যাথলিকদের উপরে নির্যাতন চালাতে থাকলেন। তিনি ক্যাথলিকদের পান থেকে চুন খসলেই মৃত্যুদণ্ড দিয়ে দিতেন। তাই একসময় অত্যাচারে অতিষ্ঠ হয়ে গাই ফক্স নামের একজন অকুতোভয় বীর রাজাকে গুপ্ত হত্যার ষড়যন্ত্র করে এবং সেই সাথে ব্রিটিশদের হাউস অব পার্লামেন্টও উড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। 1605 সালের 5ই নভেম্বরে এই মহান কাজটা করার সিদ্ধান্ত নেয়। সবকিছু ঠিকঠাকভাবেই হচ্ছিল, কামানো ম্যানেজ করা হয়ে যায়, কিন্তু এরপরেও কোনোভাবে ষড়যন্ত্রের কথা জানাজানি হয়ে যায়। গাই ফক্স 4 নভেম্বর মধ্যরাতে কামানের জন্য বারুদ চুরি করতে গিয়ে 32 ব্যারেল বারুদ সহ ধরা পড়ে যায় এবং এরপর তাকে জনসম্মুখে ফাঁসি দিয়ে হত্যা করা হয়। যদিও ইতিহাসে এটা একটা ব্যর্থ পরিকল্পনা ছিল, কিন্তু এই ঘটনার 400 বছর পরেও গাই ফক্সের সেই আইডিওলজিকে বুকে ধারণ করে রেখেছিল একজন যুবক, যার প্রধান অনুপ্রেরণা ছিল অ্যান আইডিয়া ক্যান স্টিল চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। আর সেই আইডিয়া নিয়েই 400 বছর পরে ইংল্যান্ডের এক স্বৈরশাসক চ্যান্সেলরকে চ্যালেঞ্জ জানায় একজন ব্যক্তি, যার নাম ভি। সেই ভি এর গল্পে যাওয়ার আগে আমরা আগে জেনে নেই কে এই স্বৈরশাসক। তখন 2020-এর দশকের মাঝামাঝি সময় ইংল্যান্ডের ক্ষমতা দখল করে আছে চ্যান্সেলর অ্যাডাম শাটলার। পুরো স্টেটকে সে পুলিশ বাহিনী দ্বারা কন্ট্রোল করে রেখেছে। রাজ্য জুড়ে ক্ষমতার অপব্যবহার, স্বাধীন দেশেও মানুষ বন্দী হয়ে আছে। নিরাপত্তার নামে প্রতিদিনের কারফিউতে অতিষ্ঠ জনজীবন, অথচ শাটলার নিয়মিত টিভি পর্দায় নিজেদের গুণগানে ব্যস্ত। একদিকে চেতনা বিক্রি, অন্যদিকে যে কোনো অপকর্মে বিরোধী দল কিংবা বিরোধী দেশের ষড়যন্ত্র। এই অজুহাত দিয়েই সে টিকে আছে বছরের পর বছর। তো যাই হোক, সেদিন ছিল 4 নভেম্বর। রাতের বেলা টিভিতে কমান্ডার লুইস প্রথেরো জনগণের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিল, আর সে ভাষণ চালিয়ে মেকআপ করে কোথাও যাওয়ার জন্য রেডি হচ্ছিল ইভি। ভাষণের এক পর্যায়ে সে বিরক্ত হয়ে টিভিটা বন্ধ করে দেয়। তখনই ঘড়ির দিকে চোখ পড়তেই সে চমকে ওঠে। ঘড়িতে তখন রাত 11টা বেজে গিয়েছিল, অর্থাৎ শহর জুড়ে কারফিউ শুরু হয়ে গিয়েছে। ইভি বের হয়ে দুরু দুরু বুকে হাঁটছিল, আর মাইকে তখন ঘোষণা হচ্ছিল, আপনাদের নিরাপত্তার জন্যই এই কারফিউ, তাই কেউ বাইরে বের হবেন না। অনাকাঙ্ক্ষিতভাবে কাউকে বাইরে দেখলে অ্যারেস্ট করা হবে। তবুও নিজেকে সেফ রেখে এগিয়ে যাচ্ছিল ইভি, কিন্তু সে হঠাৎ ফিঙ্গারম্যান পুলিশ বাহিনীর 2জন অফিসারের সামনে পড়ে যায়। তারা রাস্তায় একা সুন্দরী মেয়েকে পেয়ে সেটার ফায়দা লুটতে চায়, কারণ চ্যান্সেলরের হাত তাদের মাথার উপরে, তাই তাদের তো 7 খুন মাফ। তো তারা দুজনে ইভির সাথে জোর জবরদস্তি শুরু করে। ঠিক তখনই একটা তরবারি হাতে শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি বলতে বলতে এন্ট্রি নেয় একজন অদ্ভুত মানুষ, যার মুখে গাই ফক্স মাস্ক, আপাদমস্তক ঢাকা কালো আলখেল্লাতে। লোকটা বদমাশ দুজনকে একদম নৃশংসভাবে হত্যা করে এবং ইভিকে বাঁচায়। লোকটার বেশভূষা দেখে ইভি বেশ ঘাবড়ে যায়, জিজ্ঞেস করে, আপনি কে? লোকটা তার বলিষ্ঠ কণ্ঠে বলে ওঠে, আমি কে? এর চেয়ে বরং জিজ্ঞেস করেন আমি কি? আমি মুখোশের আড়ালে থাকা একজন মানুষ, যাকে আপনি ভি নামে ডাকতে পারেন। এরপরে ভি পরিচয় নিয়ে অনেকগুলো হাই ফিলোসফিক্যাল কথাবার্তাও বলে। এসব কথার অর্থ ইভি কিছুই বুঝতে পারে না, তাই সে ভিকে জিজ্ঞেস করে, আপনি কি পাবনা পাগলাগারদ থেকে পালিয়ে এসেছেন? আমার তো আপনাকে পাগল মনে হচ্ছে। ভি একটু হেসে বলে, সবাই সেটাই ভাবে, কিন্তু আমি কি জানতে পারি আমি কার সাথে কথা বলছি? তখন ইভি তার নামটা ভিকে জানায়। ভি ইভিকে একটা মিউজিক শোতে যাওয়ার জন্য আমন্ত্রণ জানায়। ইভি মিউজিক পছন্দ করত,
তাছাড়া ভিকে তার ইন্টারেস্টিং লেগেছে, তাই সে ভি এর সাথে যেতে রাজি হয়ে যায়। ভি মিউজিক শো এর নাম করে ইভিকে একটা বিল্ডিং এর ছাদে নিয়ে যায়, যেখান থেকে হাইকোর্ট অল্প কিছুটা দূরে। জায়গাটা ইভির বেশ ভালোই লাগে, কিন্তু সে কোনো মিউজিক ইনস্ট্রুমেন্ট দেখতে না পেয়ে সেটার ব্যাপারে জিজ্ঞেস করে। ভি ইভিকে জিজ্ঞেস করে আজকে কত তারিখ। ইভি জানায় আজ নভেম্বরের 4 তারিখ। এর কিছুক্ষণ পরে রাত 12টা বেজে যায়। শুরু হয় নভেম্বর 5 তারিখের প্রথম প্রহর। আর তখনই আদালত ভবনে লাগিয়ে রাখা মিউজিক বক্সগুলো থেকে ভেসে আসতে শুরু করে মনোমুগ্ধকর মিউজিকের সুর। ইভি সুর শুনে অবাক হয়ে যায়। ইভির মতো আশেপাশের বাড়ির মানুষও জানালা খুলে এই সুর উপভোগ করে। কয়েক সেকেন্ড মিউজিক চলার পরে চোখের পলকেই পুরো আদালত ভবনটাই ব্লাস্ট করে উড়ে যায়। ইভি এই দৃশ্য দেখে বাকরুদ্ধ হয়ে যায়। ভি বলে এটাই হলো আমার শো, এরকম শো তুমি আর কোথাও দেখতে পাবে না। আদালত ভবন বোম মেরে ধ্বংস করে দেওয়ায় শাটলার খুব রেগে যায়। সে তার প্রতিরক্ষা বাহিনীর প্রধানদের সাথে ভিডিও কনফারেন্স করে এবং তাদেরকে দ্রুত অপরাধীকে ধরার নির্দেশ দেয়। সেই সাথে আসল ঘটনা গোপন রাখতে বলে। সে মানুষকে মিডিয়ার মাধ্যমে জানায় আদালত ভবনটা অনেক পুরনো হওয়ায় ভঙ্গুর হয়ে পড়েছিল, তাই এটাকে নিজেরাই বোম মেরে ভেঙে ফেলেছে। খুব শীঘ্রই এখানে আরেকটা নতুন আদালত ভবন নির্মাণ করা হবে। নিউজটা বিটিএন টিভিতেও প্রচার করা হয়, আর এই বিটিএন টিভিতেই চাকরি করত ইভি। গতরাতের ঘটনার সে প্রত্যক্ষদর্শী, তাই এই নিউজ তার কাছে খুব হাস্যকর লাগে। এদিকে পুলিশের ডিফেন্স ফোর্সের অফিসার ফিঞ্চ এবং ডমিনিক গতরাতের ফুটেজগুলো নাড়াচাড়া করছিল। তারা ভি এর গাই ফক্স মাস্ক পরে আদালত ভবনে ব্লাস্ট করার কারণটা বুঝতে পারছিল না, কারণ 16 শতকে গাই ফক্স তো পার্লামেন্ট ব্লাস্ট করিয়ে ধ্বংস করতে চেয়েছিল। তারা সন্দেহ করে মুখোশধারী লোকটা এখানেই থেমে থাকবে না, সে আরও বড় কিছু করবে। সে আদালত ভবন উড়িয়ে দিয়েছে জাস্ট ওর প্রতি দৃষ্টি আকর্ষণ করতে। যাই হোক, এরই মধ্যে তারা সেই মেয়েটির খোঁজ পেয়ে যায় যে গতরাতে ব্লাস্টের সময় ভি এর সাথে ছিল। তারা দ্রুত সেই ঠিকানায় গিয়ে একটা আইডি কার্ড পায়, আর স্বাভাবিকভাবেই আইডি কার্ডটা ইভির ছিল, কারণ গতরাতে তো ইভি ভি এর সাথে ছিল। ফিঞ্চ আর ডমিনিক বিটিএন টিভির অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু তার আগেই সেখানে ভি পৌঁছে যায়। ভি তার পুরো শরীরে বোম বেঁধে অফিসের ভেতরে ঢোকে এবং সাথে করে কয়েক কার্টুন গাই ফক্স মাস্কও নিয়ে আসে। ভি সকল কর্মচারীদের বাইরে বেরিয়ে যাবার নির্দেশ দিলে সবাই বাইরে হুড়হুড়ি করে বের হতে থাকে। এই সময় ইভি বুঝে যায় এখানে কি ঘটতে যাচ্ছে। সেও অন্য সবার সাথে পালাতে যাচ্ছিল, কিন্তু ততক্ষণে ডমিনিক আর ফিঞ্চ চলে আসে এবং তাকে দেখা মাত্রই গ্রেফতারের জন্য তাড়া করে। তাই ইভি অফিসের ভেতরের দিকে পালিয়ে যায়। এরই মধ্যে ভি কন্ট্রোল রুমকে কবজা করে নেয়। সেখান থেকে সে বিটিএন চ্যানেলের সম্প্রচারের কন্ট্রোলর নিয়ে নেয় এবং নিজেই লাইভে চলে আসে। তারপরে দেশবাসীকে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে দীর্ঘ বক্তব্য দেয়। সে এটাও জানিয়ে দেয় গতরাতে আদালত ভবন সেই বোমা মেরে উড়িয়ে দিয়েছে। বক্তৃতা শেষ হলে ভি দেশবাসীকে আসল উদ্দেশ্যের কথা জানায়। 5 নভেম্বর হলো ইতিহাসের পাতায় একটা ঐতিহাসিক দিন। এই মহান দিনটিকে পালন করতে সে আগামী বছরের 5 নভেম্বর পার্লামেন্টের সামনে সব জনতাকে হাজির হতে বলে। সে ওই দিনে স্বৈরাচারী সরকারের পতনেরও ডাক দেয়। জনগণকে নতুন করে উজ্জীবিত করে সে নিজের ঘোষণা শেষ করে। ততক্ষণে সমগ্র ডিফেন্স ফোর্স সেখানে পৌঁছে যায়। তারা দরজা ভেঙে কন্ট্রোল রুমের ভেতরে ঢোকে, কিন্তু ভি ভেতরে ধোঁয়া ছেড়ে রেখেছিল, তাই কিছুই স্পষ্ট দেখা যাচ্ছিল না। তারা এই আবছা আলোয় ভি এর একটা অবয়ব দেখে গুলি চালিয়ে দেয়, কিন্তু দেখা যায় এটা ভি না, বরং নিউজ প্রেজেন্টার। তারা আরও কয়েকজন স্টাফকে মাস্ক পরা অবস্থায় পায়, যাদেরকে সামনে রেখে ভি পেছন দিয়ে পালানোর চেষ্টা করছিল। এদিকে ভি কন্ট্রোল বক্সে একটা টাইম বোমও রেখেছিল। বোমটা ফাটতে আর মাত্র 3.5 মিনিট বাকি ছিল, তাই অফিসার ডাসকম বোমটা ডিসপোজ করতে বসে যায়। নিজের প্রাণের ঝুঁকি নিয়ে শেষ পর্যন্ত সে বোমটা ডিসপোজ করতে সক্ষম হয়। অন্যদিকে ভি পুলিশের আরেক গ্রুপের সামনে পড়ে যায়, তবে সে একাই তাদের সবাইকে মেরে কুপোকাত করে দেয়। তখনই গান হাতে ডমিনিক এসে তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু পেছন থেকে হঠাৎ ইভি এসে ডমিনিকের চোখে পিপার স্প্রে করে দেয়। যদিও ডমিনিকের আঘাতে ইভিও অজ্ঞান হয়ে যায়। এরপরে ডমিনিককে আহত করে ভি ইভিকে নিয়ে বেরিয়ে আসে, কিন্তু সরকার এত বড় ঘটনা ধামাচাপা দিতে প্রচার করে এটা আতঙ্কবাদীদের কাজ, আর যে আতঙ্কবাদী এই কাজটা করেছে তাকেও গুলি করে হত্যা করা হয়েছে। প্রমাণ হিসেবে তারা ভি এর সাজে থাকা সেই নিউজ প্রেজেন্টারকে গুলি করার ফুটেজটা মিডিয়াতে দেখায়। এদিকে ইভির যখন জ্ঞান ফিরে সে নিজেকে একটা অদ্ভুত জায়গায় আবিষ্কার করে। পুরো ঘর জুড়ে অসংখ্য বই। ঘরের বাইরে বেরিয়ে সে দেখতে পায় পুরো বাড়ি জুড়ে অসংখ্য এন্টিক পেন্টিং, মূর্তি আর শোপিস দিয়ে সাজানো। ইভি সেগুলো দেখছিল,
তখন পেছনে ভি এসে দাঁড়ায়। ইভি ভিকে জিজ্ঞেস করে এটা কোন জায়গা। ভি জানায় এটা তার বাড়ি, যদিও ভি নিজের বাড়িতেও একইভাবে মাস্ক এবং আলখেল্লা পরেই ছিল। গতরাতে পুলিশ অফিসারকে ঘায়েল করার জন্য ইভি অনুতপ্ত ফিল করছিল। সে ভাবছিল তার এটা করা ঠিক হয়নি। তাছাড়া সে ভিয়ের সাথে থাকতে চাইছিল না, তাই সে বের হয়ে চলে যেতে চাইছিল। কিন্তু ভি তাকে আটকায় এবং বলে এখন ইভিও তার মতোই মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। অলরেডি তাকে আতঙ্কবাদী ট্যাগ দিয়ে দেওয়া হয়েছে, তাই ইভি বাইরে গেলেই পুলিশ তাকে গ্রেপ্তার করবে এবং জেলে ঢুকিয়ে অত্যাচার করবে। এই জন্য আগামী বছরের 5 নভেম্বর পর্যন্ত তার এখানে থাকাটাই সেফ। ইভির আর এক মুহূর্ত এখানে থাকতে ইচ্ছে করছিল না, কিন্তু সে নিরুপায়, তাই এখানেই থাকতে বাধ্য হয়। পরের দিন সকালে ঘুম ভাঙতেই ইভি দেখে ভি তার জন্য নাস্তা বানাচ্ছে। ইভি গত রাতের দুর্ব্যবহারের জন্য ভিয়ের কাছে ক্ষমা চায়। এই সময় সে খেয়াল করে ভিয়ের 2 হাতই একদম আগুনে ঝলসানো। সে হাতের ব্যাপারে জিজ্ঞেস করলে ভি দ্রুত গ্লাভস পরে নেয় এবং বলে সে এক অন্য ইতিহাস। খাবার টেবিলে বসে এসব কথা বলা ঠিক হবে না। এরপরে ইভি নাস্তা করতে বসে যায়। নাস্তার সময় ইভি ভিকে বলে সে সত্যিই পার্লামেন্ট ধ্বংস করতে চায় কিনা। ভি বলে সে সত্যি এটার জন্য প্ল্যান করে রেখেছে। তখন ইভি বলে আমজনতার মধ্যে যারাই পার্লামেন্টের সামনে গিয়ে দাঁড়াবে, চিফ লিডার নৃশংস ক্রিডি তাদের সবার লাশ বস্তায় ঢুকিয়ে ফেলে দিয়ে আসবে। ইভির কথা শুনে ভি বলে জনগণের সরকারকে ভয় পাওয়া উচিত না, বরং সরকারের উচিত জনগণকে ভয় পাওয়া। ইভি বুঝতে পারে ভি এর কথায় জোর আছে, কিন্তু সে একটু ভয়ও পায়, কারণ যখনই কেউ সিস্টেম বদলাতে চেয়েছে তখনই শুধু খারাপ কিছুই ঘটেছে। যাই হোক, টিভি অফিসের ঘটনা নিয়ে কমান্ডার প্রথেরো কনফারেন্সে বড় বড় ঝাড়ি দিচ্ছিল। আমি থাকলে এই হতো, সেই হতো, এই করতাম, সেই করতাম। তার এই কনফারেন্সের ভিডিওটা সে বাড়িতেও প্লে করে দেখছিল আর এনজয় করছিল। আর তখন তার সামনে ভি হাজির হয়ে যায়। ভিকে দেখা মাত্রই কমান্ডার প্রথেরোর পিলে চমকে যায় আর প্রাণ ভিক্ষা করতে থাকে। তার সব ঝাড়িঠাড়ি একদম বাষ্প হয়ে উড়ে যায়। যদিও ভি তাকে আজকের ঘটনার জন্য হত্যা করতে আসেনি, বরং অতীতে কমান্ডার প্রথেরো ভি এর সাথে খারাপ কিছু করেছিল। তার প্রতিশোধ নিতেই সে আজ তাকে হত্যা করে। কিন্তু সরকার এবং প্রশাসন এই ঘটনাটাও ধামাচাপা দিয়ে দেয়। ভি আবার ফিরে এসে সরকারি কর্মকর্তাদের খুন করেছে। এই তথ্য প্রকাশ হয়ে গেলে জনমনে অস্থিরতার সৃষ্টি হবে, তাই সরকার মিডিয়াতে প্রচার করায় কমান্ডার প্রথেরো হার্ট অ্যাটাকে মারা গিয়েছে। কমান্ডার প্রথেরোকে হত্যা করে এসে ভি খুব রিল্যাক্সে ছিল আর একটা স্ট্যাচুর সাথে তার তরবারি প্র্যাকটিস করছিল। সেই সাথে টিভিতে চলছিল তার একটা পছন্দের মুভি। বাইরে আওয়াজ শুনে ইভি ঘুম ভেঙে আতঙ্কিত হয়ে বেরিয়ে আসে। তখন ঘুম ভাঙিয়ে দেওয়ার জন্য ভি ইভির কাছে ক্ষমা চায় এবং একসাথে তার পছন্দের মুভিটা দেখার জন্য রিকোয়েস্ট করে। এরপরে দুজনে মুভিটা দেখে শেষ করে। মুভিটা শেষ হতেই নিউজ চ্যানেল অন হয়ে যায় আর ইভি প্রথেরোর মৃত্যুর নিউজটা দেখতে পায়। নিউজটা দেখে বুঝে যায় ভি প্রথেরোকে হত্যা করেছে। ইভি প্রথেরোকে ব্যক্তিগতভাবে চিনত, কারণ আর্মি থেকে রিটায়ারমেন্টের পরে প্রথেরো বিটিএন টিভিতেই কর্মরত ছিল। এমনকি তাকে ভয়েস অফ লন্ডন উপাধিও দেওয়া হয়েছিল। তাই তাকে খুন করাতে ইভি ভিয়ের ওপরে বেশ আপসেট হয়। তাদের মধ্যে কিছুটা আদর্শগত ঝামেলা শুরু হয়ে যায়। এদিকে অফিসার ফিঞ্চ এবং ডাসকম কমান্ডার প্রথেরোর চাকরিকালীন ব্যাকগ্রাউন্ড চেক করতে গিয়ে জানতে পারে চাকরি থেকে রিটায়ারমেন্টের আগে সে লার্ক হিলের একটা জেলখানার দায়িত্বে ছিল। তারা এটাকেই মেন লিড হিসেবে নোট করে। হয়তো সেখানে এমন কিছু ঘটেছিল যার জন্য প্রথেরোকে আজ খুন হতে হয়েছে। এ ব্যাপারে তারা আর্মির মেজরের সাথে কথা বলতে চায়, কিন্তু মেজর তাদের আশানুরূপ তেমন কিছুই জানায় না। এমনকি লার্ক হিলের জেলখানার ব্যাপারে তেমন কোনো তথ্যই পাওয়া যায় না, যদিও রেকর্ড রুমে গোপন ভোল্ট থেকে কিছু তথ্য পাওয়া যায়। অফিসারেরা সেগুলোই অ্যানালাইসিস করা শুরু করে। এদিকে ইভি ভিয়ের কাছে গিয়ে মিসবিহেভের জন্য ক্ষমা চায়। তারপরে তার পরিবারের ইতিহাস বলে। তার বাবা মা দুজনেই পলিটিশিয়ান ছিল। ওনারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন। ভয়কে জয় করে স্বৈরাচার সরকারের বিরুদ্ধে প্রতিবাদে মাঠে নেমেছিলেন, আর এই জন্যই তাদের খুন হতে হয়। বাবা মায়ের খুন হওয়াটা সে নিজের চোখে দেখেছে, কিন্তু সে তার বাবা মায়ের মতো সাহসী হতে পারেনি। সে প্রচণ্ড ভীতু। ইভি ভিকে জানায় সে সাহসী হতে চায় আর ভিকে তার লক্ষ্য পূরণে সাহায্য করতে চায়। ভিও তাকে এই যুদ্ধে সাথে রাখার প্রতিশ্রুতি দেয়। অন্যদিকে অফিসাররা রেকর্ড রুম থেকে পাওয়া ফাইলটা অ্যানালাইসিস করে জানতে পারে লার্ক হিলের জেলখানায় অনেকগুলো ডাক্তারকে অ্যাপয়েন্ট করে রাখা ছিল। তারা বুঝতে পারে না একটা জেলখানায় এতগুলো ডাক্তার দিয়ে কি কাজ।
তারা ফাইল থেকে একজন ধর্মযাজকের নাম পায়, যার নাম ফাদার লিলিম্যান। লিলিম্যান পুরো ক্যাম্পে সবার চেয়ে বেশি বেতন পেত। তাছাড়া লার্ক হিলের জেল থেকে অব্যাহতির পরে সে প্রমোশন পেয়ে বিশপ হয়ে যায়। ব্যাপারটা তাদের কাছে অস্বাভাবিক লাগে, তাই তারা লিলিম্যানের সাথে দেখা করতে চায়। কিন্তু তারা লিলিম্যানের কাছে পৌঁছানোর আগেই লিলিম্যানকে ভিকটিম বানিয়ে দেয়। লিলিম্যান মেয়েদের প্রতি খুব আকৃষ্ট ছিল, তাই সে লিলিম্যানের মনোরঞ্জন করার জন্য ইভিকে পাঠায়। ইভি স্কটের মতো করে সেজে লিলিম্যানের কাছে যায়। যদিও ভিকে এই কাজে সাহায্য করার পেছনে ইভির আসল উদ্দেশ্য ছিল ভিয়ের হাত থেকে পালানো। লিলিম্যান ইভির কাছে আসলে ইভি তাকে জানিয়ে দেয় আতঙ্কবাদী ভি আপনাকে হত্যা করতে আসছে। কিছুক্ষণের মধ্যেই সে এখানে পৌঁছে যাবে, তবে এর সাথে আমার কোনো লেনাদেনা নেই, আমাকে আপনি ওর থেকে বাঁচান। কিন্তু ইভির কোনো কথাই লিলিম্যান আমলে নেয় না। সে ইভির শরীরের ওপরেই মুগ্ধ হয়েছিল, তাই ইভির কথাকে গুরুত্ব না দিয়ে তাকে ভোগ করার জন্য জোর জবরদস্তি শুরু করে। নিজেকে বাঁচাতে ইভি তাকে লাথি দিয়ে ফেলে দেয়, আর ঠিক সেই সময়ে ভিও সেখানে পৌঁছে যায়। ভিকে দেখে লিলিম্যান বিস্মিত হয়ে যায় আর বলে এই মেয়েটা তাহলে সত্যিই বলেছিল। কথাটা শুনে ভি বুঝে যায় ইভি তার সাথে প্রতারণা করার চেষ্টা করেছে। সে ইভির দিকে তাকাতেই ইভি সেখান থেকে পালিয়ে যায়। ভি আর তার দিকে নজর না দিয়ে বিশপ লিলিম্যানকে হত্যা করে এবং তার মৃতদেহের ওপরে একটা গোলাপ রেখে যায়। লিলিম্যানের মৃত্যুতে সরকার বেশ নড়েচড়ে বসে। চ্যান্সেলর শাটলার চিফ লিডার ক্রিডিকে সরাসরি ঘটনাস্থলে পাঠিয়ে দেয় এবং তাকেই কেসটা ডিল করতে বলে। ক্রিডি এসে প্রথমেই সব প্রত্যক্ষদর্শীদের সরিয়ে দেয়, যাতে কেউ পাবলিকের সামনে মুখ খুলতে না পারে। মানে এখানে সব চুলোয় যাক, কিন্তু সরকারের গদি অবশ্যই ঠিক রাখা লাগবে। যাই হোক, এদিকে ইভি পালিয়ে তার অফিসের বস ডেইট্রেকের বাড়িতে ওঠে। ইভি পালাতক আসামি জেনেও ডেইট্রেক তাকে আশ্রয় দেয়। ইভি ডেইট্রেককে বিনয়ের সুরে বলে সে জানে এখানে আসাটা ডেইট্রেকের জন্য সমস্যার সৃষ্টি হতে পারে, কারণ ইভিকে পুলিশ হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে। ডেইট্রেক ইভিকে আশ্বস্ত করে বলে পুলিশ যদি তার বাড়ি সার্চ করতে আসে তাহলে ইভি তার জন্য সবচেয়ে ছোট সমস্যা হিসেবে বিবেচিত হবে। এরপর ডেইট্রেক ইভিকে ভেতরের ঘরে নিয়ে যায়। ঘরে ঢুকে ইভি অবাক হয়ে যায়, কারণ সরকার যেসব জিনিসকে নিষিদ্ধ করেছে তার মধ্যে অনেকগুলো জিনিসই ডেইট্রেকের সংগ্রহে রয়েছে। ইভি একটা কোরআন শরীফ দেখতে পেয়ে ডেইট্রেককে জিজ্ঞেস করে সে মুসলমান কিনা। ডেইট্রেক বলে কোরআনের মহিমা বোঝার জন্য মুসলমান হওয়ার দরকার নেই। ডেইট্রেকের মানসিকতা দেখে ইভির খুব ভালো লাগে। বিশপ লিলিম্যানের লাশের পোস্টমর্টমের ব্যাপারে জানতে ফিঞ্চ ফরেন্সিক ডাক্তার ডেলিয়ার কাছে যায়। ডেলিয়া জানায় লিলিম্যানকে বিষ দিয়ে হত্যা করা হয়েছে। কমান্ডার প্রথরেকেও একই বিষ দিয়ে মারা হয়েছিল, আর এই বিষটা এতটাই কমন যে লন্ডনের প্রায় প্রতিটা বাড়িতেই এই বিষ পাওয়া যাবে। তাই খুনির ব্যাপারে ডাক্তার কোনো ইনফরমেশন দিতে পারে না। তখন ফিঞ্চ ডাক্তার ডেলিয়াকে সেই গোলাপটা দেখায়, যেটা ভি খুনের পরে ভিকটিমের বুকের ওপরে রেখে যায়। ডেলিয়া গোলাপটা দেখে কিছুটা হলেও ঘাবড়ে যায়। এই সময় ফিঞ্চের কাছে অফিস থেকে ফোন আসে, তাই সে দ্রুত বেরিয়ে যায়। ফিঞ্চ অফিসে গিয়ে ডাটাবেস থেকে জানতে পারে লার্ক হিল জেলখানায় যারা কর্মরত ছিল একজন বাদে তারা সবাই মারা গিয়েছে। তাই একজনের খোঁজ করতে গিয়ে তারা ডায়না স্ট্যান্টনের নাম পায়, যে পরবর্তীতে নিজের নাম চেঞ্জ করে ডেলিয়া সারিজ রেখেছে। ডাক্তার ডেলিয়ার নামটা দেখেই তারা চমকে ওঠে এবং বুঝতে পারে ভিয়ের পরবর্তী শিকার তাহলে ডাক্তার ডেলিয়া। তারা ডেলিয়াকে বাঁচাতে তখনই বেরিয়ে পড়ে, কিন্তু বরাবরের মতো এবারও তাদের আগে ভি ডেলিয়ার কাছে পৌঁছে যায়। ডেলিয়া আচমকা ঘুম ভেঙে ভিকে দেখতে পায়। সে ভিকে বলে আমি জানতাম তুমি আসবে, তোমার সাথে আমি অনেক অন্যায় করেছি আর তার জন্য আমি অনুতপ্ত। আমি অনেকবার আত্মহত্যার কথা ভেবেছি, কিন্তু করিনি, কারণ আমি জানতাম তুমি একদিন ঠিকই আমার সামনে আসবে আর তোমার কাছে ক্ষমা চাইব বলে আমি এখনও নিজেকে বাঁচিয়ে রেখেছি। আজ যখন অফিসার আমাকে গোলাপটা দিল তখনই আমি বুঝে গিয়েছি এটা তোমার কাজ। আমি নিশ্চিত আমার জন্য একটা গোলাপ বরাদ্দ আছে, তাই না? তখন ভি তাকে একটা গোলাপ বের করে দেয়। ডেলিয়া ভিকে জিজ্ঞেস করে তুমি কি আমাকে এখন মেরে ফেলবে? ভি একটা ইঞ্জেকশন বের করে সেটা দেখিয়ে বলে সেটা সে 10 মিনিট আগেই করে ফেলেছে। ডেলিয়া যখন ঘুমিয়েছিল তখন সে তার শরীরে বিষ পুশ করে দিয়েছে। ডেলিয়া মৃত্যুর পূর্বে ভিয়ের কাছে ক্ষমা চায় এবং কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। অফিসার ফিঞ্চ এসে শুধু তার নিথর দেহটাই দেখতে পায়। তবে ফিঞ্চ ডেলিয়ার ডায়েরিটা খুঁজে পায়, যেটাতে সে লার্ক হিলের সেই জেলখানার ব্যাপারে সবকিছু লিখে রেখেছে। ফিঞ্চ চ্যান্সেলর শাটলারের সাথে ভিডিও কনফারেন্স করে সেই ব্যাপারে আলোচনা করে। শাটলার জিজ্ঞেস করে ডায়েরিটা সে ছাড়া আর কেউ পড়েছে কিনা। ফিঞ্চ জানায় ডায়েরিটা সে একাই পড়েছে। তখন শাটলার তাকে নির্দেশ দেয় সে যেন ডায়েরিটা নষ্ট করে দেয়, আর কেউ যেন ওটার নাগাল না পায়। শাটলার তাকে বোঝায় যেহেতু এটা অতীতের ঘটনা
তাই এটা সত্যতা যাচাইয়ের এখন আর কোনো সুযোগ নেই। হতে পারে এটা বিরোধী দলের চক্রান্ত, সরকারকে ফাঁসাতে এসব মিথ্যা জিনিস লিখে রেখেছে। কথা শেষ করে শাটলার হুমকির স্বরে বলে ফিঞ্চ যেন এই ব্যাপারে একদম মুখ না খোলে, তাহলে সেটা তার জন্য ভালো কিছু হবে না। ফিঞ্চ তো চুপ করে যায়, কিন্তু ডায়েরির সেই লেখাগুলো কিছুতেই তার মাথা থেকে সরছিল না। ডেলিয়া লিখেছে লার্ক হিলের জেলখানাটা বানানো হয়েছিল ভাইরাস এক্সপেরিমেন্ট করার জন্য। যেহেতু নিউক্লিয়ার অস্ত্রের ব্যবহারে মানুষের পাশাপাশি সম্পদেরও অনেক ক্ষয়ক্ষতি হতো, তাই তারা ভাইরাস বানানোর সিদ্ধান্ত নেয়। ভাইরাস দিয়ে সম্পদ অক্ষত রেখেই নিউক্লিয়ার বোমার চেয়েও বেশি মানুষ মারা সম্ভব, তাই সরকার ভাইরাস বানানোর সিদ্ধান্ত নেয়। আর এই এক্সপেরিমেন্ট করতে তারা সরাসরি মানুষকে ব্যবহার করেছিল। দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বয়সী মানুষকে 23শে মে লার্ক হিলে নিয়ে আসা হয়। তারা প্রায় 48 জন মানুষকে এক্সপেরিমেন্ট করার জন্য নিয়ে আসে। এরপর 27 মে কমান্ডার প্রথেরো ধর্মযাজক লিলিম্যানকে সেখানে দেখাশোনার জন্য নিয়োগ দেয়। 2রা জুন তারা ভাইরাসের প্রথম এক্সপেরিমেন্ট শুরু করে। এর প্রায় 2.5 মাস পরে অর্থাৎ 18ই আগস্ট 48 জনের মধ্যে 75% মানুষই মারা যায়। তাদেরকে গণকবর দিয়ে পুঁতে দেওয়া হয়। এর ঠিক মাসখানেক পরে ডেলিয়া একটা অবিশ্বাস্য জিনিস লক্ষ্য করে। এক্সপেরিমেন্ট করা লোকদের মধ্য থেকে একজন তখনও স্বাভাবিকভাবে বেঁচে ছিল। সে তার শরীরে মিউটেশন করে ভাইরাসকে প্রতিহত করে ফেলেছিল, আর সেই কয়েদিকে রাখা হয়েছিল 5 বা রোমান হরফে ভি নম্বর সেলে। ডেলিয়া তাকে পর্যবেক্ষণে রেখেছিল এই আশাতে যে সেই তাদের এক্সপেরিমেন্ট সাকসেস করবে। কিন্তু কিছুদিন পরে অর্থাৎ 5 নভেম্বর ঘটে যায় এক সাংঘাতিক দুর্ঘটনা। সেদিন একটা বিস্ফোরণে পুরো জেলখানাটাই উড়ে যায়, আর আগুনের ধ্বংসযজ্ঞের ভেতর থেকে অলৌকিকভাবে জীবিত বেরিয়ে আসে সেই কয়েদি, যার মুখটা আগুনে ঝলসানো ছিল, চোখগুলো দেখা যাচ্ছিল না। তবুও ডেলিয়া বুঝতে পারছিল মানুষটা তার দিকে ঘৃণার চোখে তাকিয়ে আছে। আর সেই লোকটাই কিন্তু আজকে সরকারের সবচেয়ে বড় ভয়ের কারণ হয়ে উঠেছে, এবং যে ভি নামে রাষ্ট্র সংস্কারের মহান উদ্দেশ্য সাধন করতে চলেছে। ভাইরাসের ব্যাপারটা শোনার পর থেকে ফিঞ্চের অস্থিরতা কিছুতেই কাটছিল না। সে এই ভাইরাসে মৃতদের ব্যাপারে সার্চ করে জানতে পারে 2টো জায়গায় এই ভাইরাস দিয়ে আক্রমণ করা হয়েছিল, যার মধ্যে সেন্ট ম্যারিতে মারা গিয়েছিল 178 জন এবং থ্রি ওয়াটারে মারা গিয়েছিল 80,000 জন। দেশের এত বড় প্যান্ডেমিকের পেছনে সরকারের হাত রয়েছে। এটা জানার পরে তার অস্থিরতা আরও বেড়ে যায়। সকালে ডোমিনিক অফিসে আসলে সে তার সাথেও ব্যাপারটা শেয়ার করে। এদিকে ডেইট্রেক ইভিকে নিয়ে টিভি দেখতে বসে এবং বলে আজকে অসাধারণ একটা টিভি শো আছে। একটু পরে শো শুরু হলে দেখা যায় ডেইট্রেক শাটলারকে নিয়ে একটা রম্য মঞ্চনাটক বানিয়েছে, যেখানে শাটলারকে ব্যাপক হারে পচানো হয়েছে। এমনকি প্রমাণ করার চেষ্টা করা হয়েছে গাই ফক্স মার্কসের আড়ালে শাটলারই রয়েছে। শোয়ের শেষে দেখানো হয় নিজেরই মিলিটারিদের হাতে শাটলার মারা যাচ্ছে। শোটা প্রচুর জনপ্রিয়তা পেয়ে যায়, কিন্তু এই শো বানানোর ফল ডেইট্রেক সেই রাতেই পেয়ে যায়। ক্রিডি নিজে ফোর্স নিয়ে এসে ডেইট্রেককে মেরে ধরে গ্রেফতার করে নিয়ে যায়। যদিও তারা ইভিকে খুঁজে পায় না, কারণ সে খাটের নিচে লুকিয়েছিল। তারা ডেইট্রেককে নিয়ে চলে যেতেই ইভি জানালা দিয়ে বেরিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু আরেক দলের হাতে ধরা পড়ে যায়। তারা ইভিকে ইন্টারোগেশনের সময় বলে তার বিরুদ্ধে 3টা খুন এবং আদালত ভবনে ব্লাস্ট করার অভিযোগ রয়েছে, তাই তার একমাত্র শাস্তি শুট আউট করে মৃত্যুদণ্ড দেওয়া। তবে তাকে বাঁচার জন্য একটা অপশন দেওয়া হয়, আর সেটা হলো সে যদি ভিয়ের ব্যাপারে তথ্য দেয় এবং তাকে ধরতে সাহায্য করে তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু নিজেকে বাঁচানোর সুযোগ পেয়েও ইভি ভিয়ের ব্যাপারে কোনো তথ্য দেয় না, ফলে তার সব চুল কেটে তাকে ন্যাড়া করে দেওয়া হয়। তারপরে তাকে কয়েদি করে আটকে রেখে অমানবিক নির্যাতন চালানো শুরু হয়। এভাবে অমানসিক নির্যাতনে দিনের পর দিন কেটে যেতে থাকে। তবুও ইভি মুখ খোলে না। এরই মধ্যে একদিন ইঁদুরের গর্তে সে খসমসে আওয়াজ শুনতে পেয়ে গর্তের ভেতরে তাকিয়ে দেখে সেখানে একটা চিরকুট রয়েছে। টিস্যু পেপারের এই চিরকুটটা ভ্যালেরি নামের একটা মেয়ে রেখে গিয়েছে, যাকে এই সেলেই একসময় বন্দি করে রাখা হয়েছিল। ইভি চিরকুটটা পড়তে গিয়ে দেখে এখানে ভ্যালেরি তার পুরো আত্মজীবনী লিখে রেখেছে। ভ্যালেরির জন্ম হয়েছিল 1985 সালের নটিংহ্যামে। স্কুলে পড়াকালীনই সে বুঝতে পারে সে একজন সমকামী। সে ক্লাসের সারা নামের এক বান্ধবীর প্রেমে পড়ে যায়। বড় হবার পরে 2002 সালের দিকে সে সম্পর্কে জড়িয়ে পড়ে ক্রিস্টিয়ানা নামের একজনের সাথে। 2015 সালে তার জীবনের সবচেয়ে টার্নিং পয়েন্টটা এসে যায়। সে দ্য সল্ট ফ্ল্যাটস নামের একটা মুভিতে অভিনয় করে। এই সময় তার রুথ নামের একজনের সাথে পরিচয় হয়, আর তার সাথে সে লন্ডনে স্থায়ী হয়ে যায়। কিন্তু এটাই হয়তো তার ভুল সিদ্ধান্ত ছিল।
তখন আমেরিকার সাথে ব্রিটেনের ঝামেলার জেরে সরকার পরিবর্তন হয় এবং চ্যান্সেলর হিসেবে অ্যাডাম সাটলার ক্ষমতায় আসে। ক্ষমতায় আসার পর থেকেই সাটলার ধর্মান্ধ, সমকামী, বামপন্থী সবাইকে বিনা অপরাধে গ্রেপ্তার করানোর নির্দেশ দেয়। আর সেই নির্দেশের বলি হয় ভ্যালেরি এবং রুথ। প্রথমে রুথকে, পরে ভ্যালেরিকে গ্রেপ্তার করে এবং ভ্যালেরিকে এই সেলেই বন্দি করে দিনের পর দিন অত্যাচার চালিয়ে যায়। সে কখনো ভাবেনি তার জীবনটা এভাবেই এই জেলের ভেতরে শেষ হয়ে যাবে। সে 3 বছর ধরে অসহনীয় অত্যাচার সহ্য করেছে, তবুও কারো কাছে মাথা নত করেনি। সে পরবর্তীতে এই সেলে যে আসবে তার জন্য কিছু কথা লিখে রেখেছে, যাতে সে অনুপ্রেরণা পায়। ইভি ভ্যালেরির চিরকুটটা পড়ে নিজের মধ্যে অন্য ধরনের একটা শক্তি পায়। তার আর নিজেকে একা মনে হয় না। এত বছর ধরে বয়ে নিয়ে বেড়ানো তার মনের সমস্ত ভয় দূর হয়ে যায়। সে নিজেকে নতুন করে আবিষ্কার করে। যাই হোক, সেদিন রাতে একজন এসে ইভিকে শেষবারের মতো জানায় তার বিশেষ আদালতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তাই এই শেষ মুহূর্তে যদি এখনও সে ভিয়ের ব্যাপারে তাদের তথ্য দেয় তবে তাকে মুক্ত করে দেওয়া হবে। কিন্তু ভিয়ের ব্যাপারে তথ্য না দিয়ে সে নিজের মৃত্যুকেই বেছে নেয়। তখন লোকটা তাকে সেলে বন্দি করে রাখার নির্দেশ দেয় এবং সময় মতো শুট আউট করে মৃত্যুদণ্ড কার্যকর করতে বলে। ইভি সেলে বসে তার জীবনের শেষ মুহূর্তগুলো কাটাচ্ছিল। তখন একজন লোক এসে হাজির হয় এবং তাকে আবারও জিজ্ঞেস করে সে মৃত্যুদণ্ড চায় নাকি ভিকে ধরিয়ে দিতে চায়। ইভি স্পষ্ট করে জানিয়ে দেয় সে মৃত্যুকে ভয় পায় না, সে মরতে প্রস্তুত। এটা শুনে লোকটা বলে, তাহলে তো তোমার সব ভয় কেটে গিয়েছে, তাই আজ থেকে তুমি মুক্ত। কথাটা বলেই লোকটা চলে যায়। লোকটার কথা শুনে ইভি কনফিউজড হয়ে যায়। সে কনফিউশনের সাথে বাইরে বেরিয়ে আসে। এরপরে আরেকটা রুমে ঢোকে আর সেখানেই সে ভিকে দেখতে পায়। অর্থাৎ এতদিন তার উপরে এত অত্যাচার নির্যাতন ভি করেছে। ইভি এই ব্যাপারটা সহজেই বুঝে যায়। ইভি প্রথমেই ডেইট্রেকের কথা জিজ্ঞেস করে। ভি জানায় ডেইট্রেককে সত্যি সত্যি ক্রিডি অ্যারেস্ট করেছিল আর তার কাছে কোরআন শরীফ পাওয়ায় তারা শেষ পর্যন্ত ডেইট্রেককে হত্যা করে ফেলেছে। আর এই একই কাজ তারা ইভির সাথেও করত, যদি না তারা ইভিকে খুঁজে পাওয়ার আগে সে তাকে তুলে আনতো। এই কথাটা শুনে ইভি ভিয়ের ওপরে চিল্লাতে শুরু করে আর বলে সে তার সাথে এরকম নির্দয় আচরণ কেন করলো, কেন এভাবে তার ওপরে অত্যাচার করলো। ভি বলে, তুমি ভয় থেকে মুক্তি পেতে চেয়েছিলে, ভয় কাটানোর এর চেয়ে ভালো উপায় আর কিছুই হতে পারে না। ভিয়ের এই ভয়ঙ্কর রূপটা দেখে ইভি তার প্রতি ক্ষিপ্ত হয়ে যায় এবং চিৎকার করে বলে, তুমি একটা উন্মাদ, তুমি একটা শয়তান, তোমাকে আমি ঘৃণা করি। এসব বলতে বলতে ইভির অ্যাজমার টান উঠে যায়, তার নিঃশ্বাস নিতে কষ্ট হয়। তখন ভি তার কাছে গিয়ে বসে এবং তাকে বোঝায়, আজ তুমি যে পজিশনে আছো একদিন আমিও এরকম পজিশনে ছিলাম। আমিও তোমার মতো অত্যাচারিত হবার পরে জীবনের আসল মুক্তির স্বাদ অনুভব করেছি। তুমি একবার তোমার বাবা মায়ের কথা ভাবো, যাদেরকে ওই জালিমেরা নৃশংসভাবে হত্যা করেছিল, তোমার শৈশবকে নষ্ট করে দিয়েছিল। তোমার সকল ক্ষোভ তাদের জন্য জমিয়ে রাখো। ইভি কিছুটা শান্ত হয়ে বলে সে একটু বাইরে যেতে চায়, খোলা হাওয়া খেতে চায়। তখন ভি তাকে ছাদে নিয়ে যায়। তখন বৃষ্টি হচ্ছিল। ইভি বৃষ্টির মাঝে দাঁড়িয়ে দুহাত প্রশস্ত করে জীবনের মুক্তির স্বাদ গ্রহণ করে, ঠিক সেভাবে যেভাবে ভি অনেক বছর আগে নিজের মুক্তির ইতিহাস লিখেছিল। ইভি নিজেকে সামলে নিয়ে সেদিনই আবার ভিয়ের আশ্রয় থেকে বের হয়ে যাবার সিদ্ধান্ত নেয়। সে বাকি জীবনটা স্বাধীনভাবে বাঁচতে চেয়েছিল। ইভি চলে যাবার আগে সেলের ভেতরে পাওয়া চিরকুটটা ভিকে দিয়ে জিজ্ঞেস করে ভ্যালেরির নাম করে এই চিরকুটটাও সে লিখেছে কিনা। তখন ভি ইভিকে আরেকটা রুমে নিয়ে যায়, যেখানে গিয়ে ইভি ভ্যালেরির ফটো দেখতে পায় এবং বিস্ময়ের সাথে বলে, ভ্যালেরির ঘটনা তাহলে সবটাই সত্যি। ভি জানায় ভ্যালেরির পাশের সেলেই তাকে রাখা হয়েছিল, তাই সে ভ্যালেরির ব্যাপারে সবটাই জানে। এরপরে ইভি চলে যাবার সময় ভি তাকে রিকোয়েস্ট করে 5 নভেম্বরের আগে সে যেন শেষবারের মতো তার সাথে দেখা করে। ইভি তার রিকোয়েস্ট মেনে নেয়। অফিসার ফিঞ্চ এবং ডাসকম্প সেই ভাইরাস নিয়ে ইনভেস্টিগেশন করতে গিয়ে এই কাজে জড়িত 3 জনের নাম পায়, যাদের মধ্যে 2 জন মারা গেছে, বাকি একজন পলাতক যার নাম উইলিয়াম রকউড। সেই রকউড ফিঞ্চকে মেইল করে এক জায়গায় দেখা করতে বলে। ফিঞ্চ এবং ডাসকম্প রকউডের সাথে দেখা করে এবং তারা ভাইরাসের ব্যাপারে জানতে চাইলে রকউড জানায় এই ভাইরাস পুরোটাই রাজনৈতিক চাল ছিল। তারা ভাইরাস বানিয়ে নিজেদের দেশেই 3টা জায়গা সিলেক্ট করে ভাইরাস ছড়িয়ে দিয়েছিল, যার মধ্যে একটা হলো স্কুল, দ্বিতীয়টা ট্রেন স্টেশন, তৃতীয়টা পানি শোধনাগার। আর এইসব জায়গায় ভাইরাস ছড়িয়ে সরকার জনমনে আতঙ্কের সৃষ্টি করে। এরপরে আবার সরকারই তাদের ভ্যাকসিনের ব্যবস্থা করে দেয়। ফলে একদিকে যেমন তারা নিজেদের ক্ষমতা আরও সমৃদ্ধ করতে পারে,
অন্যদিকে তারা বিপুল পরিমাণ অর্থ কামিয়ে নেয়। এর ঠিক বছরখানেক পরে সরকার কয়েকজন আতঙ্কবাদীকে গ্রেফতার করে এবং তাদের ওপরে দোষ চাপিয়ে দিয়ে পুরো ব্যাপারটা ধামাচাপা দিয়ে দেয়। সব শোনার পরে ফিঞ্চ রকউডের কাছে এইসব কথার প্রমাণ চায়। তখন রকউড বলে যেদিন সে নিজেকে নিরাপদ মনে করবে সেদিনই প্রমাণ দেবে। এই বলে সে চলে যায়। এদিকে ক্রিডি তার ফার্মে কাজ করছিল। তখন ভি এসে তাকে অপহরণ করে এবং তার সাথে একটা ডিল করে। 5 নভেম্বর সে শাটলারকে ভি এর হাতে তুলে দেবে। এর বিনিময়ে ভি তাকে হত্যা না করার প্রতিশ্রুতি দেয়। এরপরে কয়েকদিন কেটে যায়। অফিসারেরা রকউডের আর কোনো খোঁজ পায় না। এর মধ্যে একজন ইনফর্মার ফিঞ্চকে ফোন করে জানায় রকউড 20 বছর আগেই মারা গিয়েছে। এটা শুনে তারা বুঝে যায় সেদিন রাতে রকউডের মুখোশ পরে ভি তাদের সাথে দেখা করতে এসেছিল, অথচ তারা সামান্যতম সেটা আঁচ করতে পারেনি। এদিকে 5 নভেম্বর যতই এগিয়ে আসছিল জনতার মাঝে অভ্যুত্থানের স্পৃহা ততই বেড়ে যাচ্ছিল। একজনকে দিয়ে যে অভ্যুত্থানের সূচনা হয়েছিল তা একসময় কয়েক মিলিয়নে পরিণত হয়ে যায়। রাজ্য জুড়ে লাখ লাখ মাস্ক ডেলিভারি হতে থাকে। গাই ফক্স মাস্ক পরে রাজ্যের জনতা রাস্তায় নেমে আসে স্বৈরাচারী সরকারের পতনের দাবিতে। আপামর জনতার শক্তি পুলিশকেও প্রতিহত করে দেয়। তখন আর চ্যান্সেলরের কোনো কথাই জনগণকে কনভিন্স করতে পারছিল না, তাই বাধ্য হয়ে ভয়ে শাটলার আন্ডারগ্রাউন্ডে চলে যায়। এরপরে আসে নভেম্বরের 4 তারিখ। ভিকে দেওয়া প্রতিশ্রুতি মতো ইভি তার সাথে দেখা করতে আসে। ভি ইভিকে বলে সে তার সাথে একটু ডান্স করতে চায়। ইভিও রাজি হয়ে যায়। ডান্সের সময়ে ইভি একবার ভিয়ের চেহারা দেখতে চায়, কিন্তু ভি তাকে বলে এই মুখোশের আড়ালে শুধু কিছু মাংসপেশি আর হাড় ছাড়া কিছুই নেই, বরং এই মুখোশটাই তার পরিচয়, এটাই রিভলিউশনের প্রতীক। ডান্স শেষে ভি ইভিকে আন্ডারগ্রাউন্ড রেল লাইনে নিয়ে যায়। এই লাইনটা সোজা পার্লামেন্ট পর্যন্ত যায়। এই লাইনটা বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু ভি সেটা পরিষ্কার করে আবার সচল করেছে। ভি ইভিকে একটা ট্রেনও দেখায় যেটা গোলাবারুদ আর আতশবাজিতে লোড করা ছিল। ভি ইভিকে এখানে অপেক্ষা করতে বলে এবং নিজের শেষ প্রতিশোধ পূরণ করতে শাটলারকে হত্যা করার জন্য যায়। এই সময় শাটলার জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিল, কিন্তু তার ভাষণ শোনার জন্য কেউ টিভির সামনে ছিল না। সবাই পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে স্বৈরাচারের পতন দেখার অপেক্ষায় ছিল। ভাষণ শেষ হলে ভি ক্রিডির সাথে দেখা করে। তখন ক্রিডি তার লোকদের দিয়ে শাটলারকে ধরে আনে। ভি শাটলারকে বলে, যাক, অবশেষে আমাদের দেখা হলো, তোমার জন্য একটা উপহার আছে। এই বলে ভি শাটলারের পকেটে একটা গোলাপ ঢুকিয়ে দেয়। এরপরে ক্রিডি শাটলারকে গুলি করে মেরে ফেলে। শাটলারকে মারার পরে ক্রিডি ভি এর চেহারা দেখার জন্য অস্থির হয়ে যায়, কিন্তু ভি চেহারা দেখাতে না চাইলে ক্রিডি তার লোকদের নির্দেশ দেয় গুলি চালানোর। সবাই ভি এর ওপরে গুলি চালিয়ে রাইফেল ফাঁকা করে ফেলে। এরপর যখন সেনারা রাইফেল রিলোড করছিল সেই সুযোগে ভি তার ছুরি এবং ক্যারাতে স্কিল দিয়ে সব সেনাদের মেরে ফেলে। শেষে বেঁচে থাকে শুধু ক্রিডি। ভি ক্রিডিকে গলা টিপে হত্যা করে, তারপরে নিজের শরীরের বুলেট প্রুফ জ্যাকেট খুলে ফেলে। যদিও এতগুলো গুলির তোপের মুখে তার বুলেট প্রুফ জ্যাকেট অকার্যকর হয়ে পড়ে। ভি টলতে টলতে ইভির কাছে ফিরে আসে। ইভি ভিকে নিজের কোলে শুয়ে নেয়। ভি বলে তার 20 বছর ধরে দেখা স্বপ্ন সত্যি হতে চলেছে, তাই তার মৃত্যুতেও আফসোস নেই। তবে মৃত্যুর পূর্বে ভি ইভিকে তার মনের কথা জানিয়ে যায় যে সে তাকে ভালোবাসে। মনের কথা জানিয়েই ভি মারা যায়। ইভি ভি এর লাশটা ট্রেনে রাখে এবং তার মৃতদেহ গোলাপ দিয়ে সাজায়। এ সময় ফিঞ্চ সেখানে চলে আসে এবং ইভিকে বাধা দেয়, কিন্তু ইভির মুখে ভি এর মহিমার কথা জানার পরে সে আর তাকে বাধা দেয় না। ওদিকে লক্ষ লক্ষ জনতা গাই ফক্স মাস্ক পরে হাজির হয় পার্লামেন্টের সামনে। তাদের প্রতিহত করতে দাঁড়িয়ে থাকা সেনাবাহিনী ফোর্সও কমান্ড না থাকায় নিষ্ক্রিয় হয়ে দাঁড়িয়ে থাকে। এরই মধ্যে ঘড়ির কাঁটায় রাত 12টা বেজে যায়। এসে যায় সেই প্রতীক্ষিত 5ই নভেম্বর। ইভি ট্রেনের ইঞ্জিনটা চালু করে দেয়। ট্রেন চলতে থাকে আপন গতিতে। এর কিছুক্ষণ পরেই ট্রেনটা পার্লামেন্টে গিয়ে আঘাত হানে, ধ্বংস করে দেয় স্বৈরাচারের অহংকার। আকাশ কাঁপানো আতশবাজির দিকে তাকিয়ে মানুষ উদযাপন করে এক নতুন স্বাধীনতাকে। আর এর মধ্য দিয়ে সিনেমাটি শেষ হয়। দর্শক, ক্ষমতা চিরদিন থাকে না। ক্ষমতার অপব্যবহার করে কেউ কখনো টিকে থাকতে পারেনি। আজ আপনারা সেটা আবারও প্রমাণ করলেন। আপনাদের কণ্ঠস্বর আগুনের গোলা হয়ে ধ্বংস করে দিয়েছে স্বৈরাচারের সিংহাসন। জেগে উঠেছে স্বাধীন দেশের এক নতুন সূর্য। সেই সূর্য দেখার অপেক্ষাতেই বাংলার মানুষ আপনাদের দিকে তাকিয়েছিল। তাই আন্দোলনরত সকল শিক্ষার্থী ভাইদের প্রতি স্টোরিবাজের কৃতজ্ঞতা রইল। কোটা সংস্কার আন্দোলনে নিহত সকল ভাই বোনদের আত্মার মাগফিরাত কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।